আমার আজকের এই অনুষ্ঠান ধল্লা তিস্তা রত্নাই যে অববাহিকায় আমরা লালমনিরহাট শহর গড়ে উঠেছি, মুখে নিন। এই শহরে এরকম দারুণ একটা জায়গায় আমরা এই গল্প কথা যে জায়গাটা, এটা আমার খুবই ভালো লেগেছে যে আমরা এরকম মানে আমার এখন মনে হচ্ছে যে কুড়িগ্রামে এটা আমরা অনায়াসে করতে পারি কিনা এরকম প্রতীক ভাইয়ের সাথে আমার মানে অনেকদিন আগে থেকে দেখা, মানে আমার মাঝখানে হারাই ফেলছিলাম, মেলায় হারিয়ে যাওয়া ভাই আমার। তো আমি প্রতীকটাকে আজকে দেখেও খুব ভালো লাগছে। তো আজকের এই অনুষ্ঠানে অনেকগুলো বিষয় আমি ঠিক করেছিলাম যে কৃষি নিয়ে বলবো, পরে ভাবলাম যে কৃষি বাদ আমি যে আমাদের যে বৃষ্টির পানিতে আমাদের যে সেচ ব্যবস্থা, এইটার যে বিপন্ন দশা, আমি সেটা নিয়ে কথা বলবো। এটা ভাবছিলাম এটা নিয়ে বলবো। এখন শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে এটা হচ্ছে জুন মাস, আজকে হচ্ছে 19 জুন, আর 4 দিন পর হচ্ছে আমাদের 23 জুন, পলাশীর সেই 1757 পলাশী, সেই পলাশীর 23 জুন। তার সঙ্গে আমাদের পরিবেশ, আমাদের এই চারপাশ কিভাবে সম্পর্কযুক্ত, এই বিষয়টা একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন যে স্যার উইলিয়াম উইলকক্স নামের একজন বিখ্যাত একজন, যাকে বলা হয় যে আধুনিক সেচ ব্যবস্থার জনক বলা হয়, উনি ওনার জন্ম ভারতের এক নদীর কিনারে এক তাঁবুতে ওনার জন্ম। উনি আসওয়ানবাদ, উনি তারপরে তুরস্কে কাজ করেছেন, উনি ইরাকে কাজ করেছেন, ব্যাবিলনে কাজ করেছেন, উনি দক্ষিণ আফ্রিকায় কাজ করেছেন, এবং 1933 সনে তার এই দুনিয়াব্যাপী তার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়ে 1933 সনে কলকাতা বিশ্ববিদ্যালয়ে উনি 4 দিনে 4টা বক্তৃতা দেন। সেই বক্তৃতা নিয়ে তার যে একটা পুস্তিকা বের হয়, সে বইটির অনুবাদ ফারুক আসিফ করেছেন, আমি সেই বইটার প্রকাশক। বাংলার নিজস্ব সেচ ব্যবস্থা। বাংলার নিজস্ব সেচ ব্যবস্থা কেমন ছিল? এই যে আমাদের মানে কোথাকার কোনো টাকার পানি কিন্তু আসেনি, এই সামান্য কয়েকদিনের বৃষ্টিতে, 3 দিনের বৃষ্টিতেই আমাদের রাস্তাঘাট, আমাদের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বাংলাদেশ এরকম ছিল না আসলে। উইলিয়াম উইলকক্স বলছেন, উনি পলাশীর যুদ্ধকে বলেননি, উনি বলছেন বর্গীদের যে, অর্থাৎ আমরা কি বলে ওটা, বর্গীদের একটা শব্দ ব্যবহার করা হয়, ভুলে গেলাম। তো বর্গীদের সঙ্গে এখানকার পাঠানদের যে যুদ্ধ, সেটাকেই বলেছে যে এই যুদ্ধের পর 150 বছর এই বাংলায় নদ নদীগুলোকে কোনো যত্ন করা হয়নি, না হওয়ার কারণে নদ নদীগুলোর এই বেহাল দশা, ইত্যাদি 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 বলেছেন। তো উনি সেখানে বলছেন যে বাংলাদেশে নদী হচ্ছে 2 ধরনের। একটা নদী হচ্ছে পরিবহনের জন্য নদী, আর একটা সেচের জন্য নদী। বাংলায় যে জালের মতো ছড়ানো যে নদী, এগুলো হচ্ছে সেচের জন্য এই নদীগুলো। রবীন্দ্রনাথের ভাষায় বাংলার হেন কোনো জায়গায় নদীতেও নৌকার মধ্যে চড়া যায়, তাহলে বাংলার হেন কোনো জায়গা নেই যেখানে যাওয়া যায় না। তো সেই নদীর দেশে কি হতো, বৃষ্টির পানির মধ্যে আমরা এখন আমাদের কাছে সবচেয়ে ভালো পানি হচ্ছে বৃষ্টির পানি, কিন্তু উইলকক্স বলছেন বা আমাদের পূর্বপুরুষরা বলতেন সবচেয়ে ভালো পানি হচ্ছে ঘোলা পানি। জাতের মেয়ে কালো ভালো, আর নদীর পানি ঘোলা ভালো। এই ঘোলা পানি কি করতো, ঘোলা পানি যখন বাড়তো, মশার মাটির মধ্যে যে মশার যে ডিম, এই ডিমগুলো আমাদের মাছের সবচেয়ে সেরা খাবার হচ্ছে মশার ডিম, এবং মাছ দ্রুততম সময়ের মধ্যে বাড়ত। এই মাছের যে বৃদ্ধি, তার যে প্রাকৃতিক, এবং আজকে বাংলাদেশ বলা হচ্ছে 2য় বৃহত্তম মিঠা পানির মাছ, এবং আমাদের যে প্রাকৃতিক যে প্রজনন ক্ষেত্রগুলো, সেগুলো কিন্তু কমতে কমতে অনেক কমে আসছে, এবং সেই মাছ এখন ব্যক্তি মালিকানাধীন মাছের প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে। যেভাবে আপনারা দেখবেন, কয়েকদিন আগে প্রথম আলো একটা কলাম লিখেছিলাম গোচারণ ভূমি নিয়ে। তো যেমন আগে একজন কৃষক, তার যখন এজমালি গোচারণ ভূমি থাকতো, ওখানে একজন কৃষক যার কিছু নাই, সেও 2টা গরু পালতো, কারো কাছ থেকে গরু আধি নিত। 2টা গরু আধি নেওয়ার পরে 2টার বাচ্চা হয়তো, একটা বাচ্চা হয়তো আগে মালিককে দিত, একটা নিজে রাখতো। তো সেই
গরু যারা পালন করতেন, অর্থাৎ গফুরেরা, যে মহেশেরা, যে মহেশকে পালন করা হতো, সেই গফুরদের কাছ থেকে গরু খামারিদের কাছে গেল। তো আমাদের মাছ, যে মাছ একজন যার কিছু নাই, সেও অন্তত দুটো মাছ খেতে পারতো এই সময়। নতুন পানি আসা মানে নতুন মাছ আসা, কারণ মাছের বংশবৃদ্ধি, মাছের বৃদ্ধিটা এই সময় বেশি বেশি ঘটত। কারণ আজকে আমাদের এই শহর, কুড়িগ্রাম বলেন, লালমনিরহাট বলেন, এই যে এত নদী, আমি নিজেই কুড়িগ্রাম জেলায় 58টা নদী আমি নিজে গুনেছি। নিশ্চয়ই লালমনিরহাটেও এরকম পরিমাণ নদী আছে, আমরা শুধু কয়েকটা নদীর নাম মাত্র জানি। এই যে সেচের জন্য যে নদী, আমরা আমাদের কাছে নদী বলতে আমরা বলছি পরিবহনের জন্য নদী। তিস্তা পরিবহনের জন্য, ব্রহ্মপুত্র পরিবহনের জন্য নদী, আর কিসের এসব, অর্থাৎ যে নদীগুলো বড় বড় নদী, কিন্তু ছোট ছোট নদী জালের মতো যে নদী, আমার খোলা পানি, সে ওখানে যে সজীবতা, তার যে পলি, সে সারা বছর সে এদেশের মানুষকে খাবার দিয়ে যেত। একটা উদাহরণ দিই, 1835 সালে অ্যাডামসের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা গেছে বাংলায়, তখনই দেখা গেছে 1835, মানে ব্রিটিশদের 100 বছর হয়ে গেছে প্রায়, সে সময় বাংলায় মাত্র 19 ভাগ লোক কৃষিকাজের সঙ্গে জড়িত। 19 ভাগ লোক কৃষিকাজের সাথে জড়িত মানে কি? তার মানে সমস্ত লোককে এই কৃষিকাজ, এই 19 ভাগ লোক খাওয়াতেন। এবং তাও বলে একজন ব্রিটিশ বলছেন, বাংলায় এমন একটা ঝুড়ি, সারা পৃথিবী থেকে এখানে সম্পদ সঞ্চয় হয়, এবং তার নিজ দেশের জনগণের চেয়ে 3 গুণ বেশি তারা খাদ্যশস্য উৎপাদন করে। আর অর্থাৎ এই মাত্র 19 ভাগ কৃষক, আপনার নিজ দেশের জনগণের 1 কোটি জনগণ, তার সঙ্গে আরো 2 কোটি মানুষের খাবার তারা উৎপাদন করছে। আর বাকি লোকরা কি করতেন? বাকি লোকরা, বাংলার হেন কোনো গ্রাম নাই যে গ্রামে কোনো গ্রাম কারখানা ছিল, অর্থাৎ বাংলাদেশের গ্রাম মাত্রই কারখানা। এখনো শহরের বাড়ি আর গ্রামের যে বাড়ি, গ্রামের বাড়িতে আমি মরিচ লাগাই, গ্রামের বাড়িতে আমি মুরগি পালি, গ্রামের বাড়িতে আমি একটা সবজি লাগাই। গ্রামের সরকার যে বাড়ি করতেছে, যে সরকারের বাড়ির ধারণা কি, যে মানুষ রাতের বেলা ঘুমাবে, সকালবেলা উঠে কাজে দৌড়াবে। কিন্তু আসলে গ্রামে বাড়ি বলতে কি তাই? বাড়ি বলতে তার কাছে একটা কারখানার মতো। তো আগে যেটা হতো, আমাদের এলাকার সবচেয়ে বিখ্যাত তুলার নাম ছিল ভোগা তুলা। আমাদের এই এলাকাগুলো তুলার জন্য বিখ্যাত ছিল। আপনি মন্টিগোমারি মার্টিনের নাম শুনবেন। 1838 সালে তাদের 3 খণ্ডে যে বিশাল ভলিউম, সেখানে উনি বলছেন যে ব্রিটিশরা কিভাবে আমাদের ধ্বংস, উনি আফসোস করছেন যে আমরা ব্রিটিশরা এখানকার শিল্প ব্যবস্থা, পৃথিবীর কারখানা, এটাকে ধ্বংস করে দিলাম। বাংলা হচ্ছে ওই সময় 1757 আগে, ওই সময় বাংলার যে ওয়ার্ল্ড জিডিপিতে বাংলার অবদান হচ্ছে 8, ভারতের অবদান হচ্ছে 28 মোট বাংলা সহ, আর ওই সময় ব্রিটেনের অবদান হচ্ছে 0.5। তো এই যে কৃষি, মাত্র 20 ভাগ লোক, এত লোককে 3 গুণের লোককে খাওয়াচ্ছে, নিজ দেশের জনগণকে 3 গুণ বেশি উৎপাদন করছে, কিভাবে সম্ভব? তার জ্ঞানে বিজ্ঞানে সে অনেক উঁচুতে না উঠলে তো সম্ভব না যে মাত্র 20 ভাগ লোক সারা 3 গুণ লোককে খাওয়াচ্ছে, এমনি এমনি সম্ভব না। এবং প্রত্যেকটা ঘর আমাদের এক একটা কারখানা, এবং তখন বিদ্যুৎ ছিল না। আমরা কিভাবে করেছি আপনারা মাথায় রাখেন। 1650, ব্রিটিশরা তো আসছে 1600 সালে, 1650 থেকে 1750, এই 100 বছরে সমুদ্র বাণিজ্যে যে বাণিজ্য হয়, অর্থাৎ ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহ অন্যান্য যে ইস্ট ইন্ডিয়া কোম্পানিগুলো সমুদ্র বাণিজ্য করে, এই 100 বছরে তার 100 গুণ বেশি। অর্থাৎ 1650-এ যে যদি 1 ধরা হয়, তারা 1750-এ সেটা 100-তে পরিণত হয়। এই যে 10 লক্ষ গজ থেকে 10 কোটি গজ কাপড় তারা রপ্তানি করলো ইউরোপে, বাংলা থেকে। এই সময় বাংলা কি করেছে? এই সময় বাংলার, আমরা কি কারখানা করে ইউরোপদের মতো, এই যে পিরামিড স্টাইলে একজন মালিক, ওই সিস্টেমে আমরা গিয়েছি? আমরা যাইনি। আমরা আমাদের এখানে বন্টন সিস্টেমটা, আমরা আমাদের ঢাকাতে 2 লক্ষ নতুন কারিগরের জন্ম হয়েছে, আমাদের পরিবারের অন্যান্য শিখেছি।
আমি এই কথাগুলো কেন বললাম, আমাদের এখানে রাসায়নিক কৃষি, এই বিষের যে কৃষি, এটা শুরু হয়েছে ভারতে যখন ঢুকেছে, বাংলাতেও তখন ঢুকেছে, সেটা হচ্ছে 1952 সালে। তার আগ পর্যন্ত বাংলায় যে গান্ধীবাদী যে দর্শন, যে সবাই মিলে থাকা, অহিংস যে ব্যাপারটা, সেই জায়গায় আমরা ছিলাম। আমরা আপনাদের উদাহরণ দিয়ে গল্পটা শেষ করতে চাই, আমার বক্তৃতা হয়তো বিরক্তিকর হচ্ছে। একটা লাউ গাছ আমরা টবের মধ্যে লাগান, দেখবেন লাউ গাছটা আমরা হয়তো 20 দিন পানি দেবো, এক পোয়া করে 250 গ্রাম করে। 20 দিন পানি দিলে 4 কেজি পানি খাবে সে। আর গাছটা ঝুড়ো করে দেখবো যে 5 কেজি মাটি থাকলে, সার থাকলে হয়তো 200 গ্রাম মাটি নাই। তার মানে সে পানি খেয়েছে 4 কেজি, আর মাটি খেয়েছে সে সার খেয়েছে মাত্র 200 গ্রাম। কিন্তু গোটা লাউ সে দিয়েছে হয়তো আপনাকে 50টা লাউ দিয়েছে। ওই 50টা লাউয়ের ওজন হচ্ছে আপনার 2 কেজি করে হলেও 100 কেজি হয়েছে। তাহলে এই 100 কেজি লাউ সে কেমন করে হলো? 4 কেজি থেকে সে 100 কেজি পানি কেমন করে ওখানে জন্মালো? অর্থাৎ একটা উদ্ভিদ সে শুধু মাটি থেকে খাবার সংগ্রহ করে না, সে সূর্য থেকে খাবার নেয়, সে বাতাস থেকে খাবার নেয়, এই সমস্ত চারপাশ থেকে খাবার নেয়। আমরা আমাদের যে ধারণা, আমরা আজকে যে সারিবদ্ধ করে গাছ লাগিয়েছি না, এটা কিন্তু ব্রিটিশদের লাগানো পদ্ধতি। এখন কথাটা হচ্ছে যে আজকে পলাশির যুদ্ধের পরে বাংলার নিজস্ব সেচ ব্যবস্থা, নিজস্ব উৎপাদন ব্যবস্থা, আমাদের একটা মজার বিষয় দেখি, একটা উদাহরণ দেবো। আমাদের ওখানে অনেক কমিউনিস্ট এখানে আছেন, সাবেক এবং বর্তমান কমিউনিস্টরা আছেন, আমিও ছিলাম। যে পুঁজিকে একটা দোষ দেবার একটা ব্যাপার আমাদের মধ্যে আছে সবসময়ের জন্য। আপনি স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলোর দিকে দেখেন, সেটাও তো পুঁজিবাদী দেশ। আর চায়না বা রাশিয়া, সেও তো কমিউনিজমের ঠান্ডা নিয়েই তো তারা পরিবেশের প্রতি, মানুষের মধ্যে দায়বদ্ধতা আমরা কার মধ্যে দেখতে পাই? আমরা ওদের মধ্যে কিন্তু দেখতে পাই। অর্থাৎ স্ক্যান্ডিনেভিয়ার যে দেশগুলো আছে, তারা এই জায়গায় কিন্তু গেছে। তো আমাদের যে কথা বলছিলাম, যে আজকে আমাদের সৈন্যবাহিনীর গঠনটা কেমন? আমাদের সৈন্যবাহিনী সে শুধু লেফট রাইটে করে, সারা দুনিয়ার সৈন্যবাহিনী তাই করে। কিন্তু বাংলায় বা ভারতে মুঘল সৈন্যবাহিনী কেমন ছিল? সে কৃষিকাজও করত। আপনার কর্নেল তাহেরের নাম শুনেছেন, লাঙ্গল ব্রিগেড উনি করতে চেয়েছিলেন, বা কমিউনিস্ট এটা চাই আমরা, কিন্তু এইটা মুঘলরাই তো করেছে। বা আমাদের সুলতানরা করে, সুলতানি আমল আমরা দেখেছি। আমাদের নিজ ওই এলাকার বৈশিষ্ট্য, বৈচিত্র্যময়তা, সেটা বহাল রেখে তার রাজনীতিক ওই এলাকার শুধু নবাবরা তারা অন্য কাজটা করেছে। ওই এলাকার সংস্কৃতি, ওই এলাকার জীবন, ওই এলাকার উৎপাদন ব্যবস্থা তারা পাল্টায়নি। আমরা ওই জন্য রাজা গেছে, রাজা আসছে, কিন্তু ব্রিটিশরা আসার পরে তারা এখানকার সম্পদ তারা ইউরোপে পাচার করেছে। এই দেশকে নিজের দেশ মনে করেনি। আজকে যে বাংলাদেশ বছরে 1 লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে, সেটা ব্রিটিশের সেই পলাশির যুদ্ধের পরের যে বাংলাদেশ আমরা পেলাম, যে পাচারের যে রাজনীতি, লুটপাটের যে রাজনীতি, পরিবেশ বিধ্বংসী যে রাজনীতি, সেটা পলাশির পর থেকে শুরু হয়েছে। এবং আমাদের যাবতীয় আইন, যে কানুন, যে সংবিধান আমরা বানিয়েছি, সেখানকার মধ্যে ব্রিটিশদের সমস্ত কিছু বহাল রাখা হয়েছে। এবং আমাদের মধ্যে আজকে আমরা যে ভদ্রলোকেরা এখানে আছি, আপনারা খেয়াল করেন, আমাদের কাছে মহামানব কারা? পৃথিবীর হেন কোনো এরকম দেশ নাই যে দেশের স্বাধীনতা বিরোধীরা সেখানে মহামানব হয়। 1857 আমি সেই মহান সিপাহী যুদ্ধের কথা বলছি, যে সময় বিদ্যাসাগর তারা এই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন। এই মহামানবরা, এরা হচ্ছে আমাদের মহামানব। এবং তাদের যে চিন্তা, তাদের যে দার্শনিক জায়গা, সেটা আমরা এখনো ধারণ করে আছি এখানে। আমাদের কাছে মহান মানুষ। এবং আজকে দেখেন, মানে কথা, এত কথা বলবার আছে, আমি শেষ করা উচিত। বিদ্যাসাগর তার বাঙালির ইতিহাস বই লিখছেন, অনেক পেন্টিংকে মহান বলে শুরু করছেন, এবং অবান্তর ভাবে সিরাজউদ্দৌলাকে লম্পট ইত্যাদি গালি দিয়ে শুরু করছেন। এত বছর পরের বই একটা, ওনার সিরাজউদ্দৌলাকে তো গালি দেওয়ার কিছু নাই, সিরাজউদ্দৌলাকে গালি দিয়ে শুরু করছেন। তো যাই হোক, বাংলাদেশের যে পাচারের যে রাজনীতি, পরিবেশ বিরোধী যে রাজনীতি, এটা হচ্ছে জবাবদিহিহীনতার যে রাজনীতি, সেটাকে আমাদের সংবিধানের আপনারা দেখবেন ব্যাখ্যা অংশে 152 নম্বর যে অনুচ্ছেদ,
ওইখানে আপনারা দেখবেন যে প্রচলিত আইনের নামে আইনের যে ব্যাখ্যা সংজ্ঞা দেওয়া হয়েছে, বলছে এই সংবিধান প্রবর্তনের অব্যবহিত পূর্বে যে সকল আইন ছিল বা থাকুক সেগুলো প্রচলিত আইন বলে গণ্য হয়ে গেল এবং পুরো সংবিধান ওই আইন সাপেক্ষে। এবং তার মানে হচ্ছে 1757 পর 1763 সনে নুরুদ্দিন মজনু সাহেবের ফকির সন্ন্যাসী বিদ্রোহ আমাদের এখন শুরু করি আমরা, সেই লড়াইকে অস্বীকার করা এবং 71 পর্যন্ত যাবতীয় লড়াই আমরা করেছি ব্রিটিশদের আইনের বিরুদ্ধে, পাকিস্তানিদের আইনের বিরুদ্ধে, কিন্তু ওই ব্যাখ্যা অংশে সেটাকে পুরোটাকে অস্বীকার করে দেওয়া হলো। এবং সংবিধানের যে মালিকানার যে জায়গা আছে সেই মালিকানার মধ্যে এখানকার প্রধানমন্ত্রী যা খুশি সব কিছু করতে পারে, সংসদে কোনো আলোচনার দরকার নাই। তো আজকের বাংলাদেশে আমাদের সব আলোচনা, যেমন সকল নদীর অশ্রু এসে ব্রহ্মপুত্রে মিশে, আমার বক্তব্যের শেষ দিকে এসে এটা এখানে মিশবে যে একটা গণতান্ত্রিক সংবিধান, গণতান্ত্রিক রাষ্ট্র এবং ব্রিটিশ কলোনির যে রাজনীতি এবং আইন সেটাকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আমাদের পরিবেশ বলি, জীবন বলি, শিশুর ফুসফুস বলি কিছুই রেহাই পাবে না। ধন্যবাদ সবাইকে।